নিহত উসমান হাদির লাশ নিয়ে এখনো রাজনীতি চলছে। এই ঘটনার মূল অপরাধী গ্রেপ্তার হয়ে সকল পরিকল্পনা স্বীকার করে। উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি এখন রীতিমতো ব্লেম গেম চলছে। এদিকে আজ উসমান হাদির ঘটনার মূল তত্ত্ব সবার সামনে আসে। এর পিছনের বিশাল চক্রান্ত মূল অপরাধী ফয়সালের থেকে বেরিয়ে এসেছে। সারা দেশেই এই মুহূর্তে তুলপাড় পরিস্থিতি। 64 জেলায় জরুরি অবস্থা চলছে। শরীফ ওসমান হাদির ঘটনার পর প্রফেসর ইউনুস বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে। এর মানে এই ঘটনার পর আমি যেটা বলেছি যে অনেক প্রভাব আপনারা দেখতে পাবেন, হ্যাঁ সেটাই প্রভাব স্বরূপ রাজনীতিতে অনেক পরিবর্তন। শরীফ ওসমান হাদির ঘটনা থেকে আরো অনেক ঘটনার জন্ম নিবে এবং পুরো সরকার নড়েচড়ে বসে অনেক সমস্যার সমাধান করবে, যেটা এই ওসমান হাদির সাথে ঘটনা না ঘটলে হয়তো বা এত দ্রুত সমাধান হতো না। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার থেকে ওসমান হাদির মতো 2 মিনিট জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানের। আপনি চাইলেও ওসমান হাদি হইতে পারবেন না, আমি চাইলেও ওসমান হাদি হইতে পারবো না। কাজেই অনেক প্রশ্নের উত্তর মিলছে না। দেশকে কেউ অস্থিতিশীল করতে চাইছে তা নিশ্চিত। আশঙ্কার শতভাগ কারণ আছে যে ওসমান হাদিকে দিয়ে যে টার্গেট কিলিং প্রচেষ্টার শুরু হলো সেটা ওসমান হাদিকে দিয়েই হয়তো শেষ হবে না। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি এখন হাসপাতালে লাইফ সাপোর্টে। চিকিৎসকরা বলছেন অবস্থা খুবই ক্রিটিক্যাল, মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু দর্শক, রাজনীতিতে মানুষের জীবন যেমনই হোক, নাটকের পর্দা নামার সুযোগ নেই। চারদিকে বিভিন্ন নাটক চলছে শরীফ উসমান হাদির বিষয় নিয়ে। তার গুলিবিদ্ধ অবস্থা নিয়ে সবাই অনেকটা নতুন চক্রান্ত, নতুন পরিকল্পনা প্রকাশ্যে আনতেছে। মূল অপরাধী ফয়সাল তিনি গ্রেপ্তারের মুখে এবং তার মুখ থেকে অনেক তথ্য ইতিমধ্যে আমাদের কাছে এসেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কি কি তথ্য আসে উসমান হাদির মামলার প্রধান আসামির মুখ থেকে। অন্যদিকে এই মুহূর্তে উসমান হাদির মৃতদেহ নিয়ে যে এক প্রকার রাজনীতি চলতেছে এইটাও দেখতে পারবেন আমাদের এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না দর্শক শ্রোতা, আমরা সরাসরি আপনাদেরকে ভিডিওর মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি এখন রীতিমতো ব্লেম গেম চলছে। এক দল আর এক দলের উপর আক্রমণ চালাচ্ছে এবং এই অবস্থার মধ্য দিয়ে প্রশাসনিকভাবে যা হতে চলেছে তাতে করে খুব যৌক্তিকভাবে প্রশ্ন উঠতে পারে, নির্বাচন পর্যন্ত এই পরিস্থিতি, আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি কিভাবে এইভাবে টেনে নেওয়া সম্ভব, আর সেই নির্বাচনও বা কিভাবে অনুষ্ঠিত হবে। এবং যেই ব্লেম গেমটি চলছে হাদিকে নিয়ে, এই গেমের মধ্যে তর্কে জড়িয়েছে বিএনপি, জামাত ইসলামী, এমনকি খোদ পুলিশ কর্মকর্তারা। নির্বাচনের তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা জনিত সব দায় দায়িত্ব এসে পড়ে নির্বাচন কমিশনের কাঁধে মোটা দাগে। তাদের ভূমিকাটা কি, কোথাও তো তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে উসমান হাদির উপরে গুলিবর্ষণকারী হিসেবে প্রাথমিকভাবে যাকে সন্দেহ করা হচ্ছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামের এক ব্যক্তির চেহারা নানানভাবে মিলে যাচ্ছে। মজার বিষয় হচ্ছে তার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের ছবি যেমন পাওয়া যাচ্ছে, আবার জামায়াতে ইসলামী বা শিবিরের কোনো কোনো নেতার ছবি পাওয়া যাচ্ছে। এগুলোর মধ্যে অবশ্যই কোনো কোনোটি এআই দিয়ে তৈরি। এখন যখন ওসমান হাদি শুক্রবার গুলিবিদ্ধ হলেন, তার পরপরই ডাকসুর ভিপি শিবির নেতা সাদিক কায়েম একটি পোস্ট দিয়েছিলেন ফেসবুকে, আপনারা অনেকেই সেটি দেখেছেন। সেখানে লেখা ছিল কি, ওসমান হাদিকে গুলি করা হলো চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। মানে কি হাস্যকর, কি ভয়ঙ্কর কথা একই সঙ্গে। প্রথমে টার্গেট করে ফেললো মির্জা আব্বাস সাহেবকে, যেহেতু তিনিও ঢাকা 8 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী। তো এটি যে মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে বলা হয়েছে সবাই জেনে গেছেন। এবং তারপর দেখলাম আমরা যে হাসপাতালে হাদিকে দেখতে গেলেন তিনি সেখানে গিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের তোপের মুখে পড়লেন। এর পরিপ্রেক্ষিতে শনিবার ওসমান হাদিকে গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে বিএনপি একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সেখানে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বেশ কিছু কথা উল্লেখ করেছেন। কথাগুলো সংক্ষেপে যদি বলি এরকম যে, আজ পুলিশ কমিশনার জানিয়েছেন হত্যাকারী শনাক্ত হয়েছে এবং সে শিবিরের সদস্য। এখন আমি বলছি এটি বিএনপির কোনো নেতার বক্তব্য নয়, যারা এটি বলছে তারা রাষ্ট্রের আইনের স্বীকৃত তদন্তকারী কর্মকর্তা।
অর্থাৎ এর আগে যে বিএনপি নেতা মির্জা আব্বাসকে উল্লেখ করে বলা হয়েছিল বা তাকে তার দিকে অভিযোগের তীর ছোড়া হয়েছিল, সেটির পরিপ্রেক্ষিতে তিনি বললেন, সেই জায়গা থেকে রিজভী সাহেব বলছেন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে হামলাকারী জামাত শিবিরের সঙ্গে জড়িত, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নেতা তদন্ত শেষ হওয়ার আগেই মির্জা আব্বাসের নাম উল্লেখ করেছেন। আমি আরেকটু বলে নিই তার বক্তব্যের অংশবিশেষ, তারপরে বলছি বিষয়টা কি দাঁড়াচ্ছে। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার থেকে ওসমান হাদির মতো 2 মিনিট জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানের। আপনি চাইলে ওসমান হাদি হইতে পারবেন না, আমি চাইলে ওসমান হাদি হইতে পারবো না। উনি বাংলাদেশকে ইনসাফের পথে নিয়ে যাইতে চাইছে। আমরা ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে, সিটের স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে, একটা টিভি চ্যানেল পাওয়ার জন্য, একটা গরুর হাটের জন্য, একটা বাজারের ইজারার জন্য, একটা থানা কমিটির জন্য, একটা জেলা কমিটির জন্য, ইউনিয়ন সভাপতি হওয়ার জন্য নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে আমরা সেবাদাস হয়ে থাকতে চাই। রাজনৈতিক দলগুলো দলীয় হয়ে গিয়েছে। আমরা আওয়ামী লীগের সাথে এখন সবাই পরকিয়া করি। বিশ্ববিদ্যালয়গুলোতে এসে আওয়ামী লীগ এখন মিছিল করে, মিটিং করে। গত 17 বছর আওয়ামী লীগ সাবানিস আওয়ামী লীগ নামে, এখন সে হয়েছে আওয়ামী লীগের শিক্ষক, চক্ষুর বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী। ফ্যাসিস্টের কোন ধরনের বাংলাদেশে কোন স্পেস হবে না, সে যেই নামেই থাকুক না কেন। এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গাররা আবার ঐক্যবদ্ধ হচ্ছে। ওসমান হাদি ভাইয়ের রক্তের শপথ ওদেরকে বাংলাদেশে এক ইঞ্চিও জায়গা দেওয়া হবে না। আমার ভাই ওসমান হাদির রক্তের শপথ, এই বাংলাদেশে দিল্লির এক্সটেনশন, ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোন ফর্মেই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টার সঙ্গে আওয়ামী লীগ ও ভারতের গোয়েন্দা সংস্থা এর জড়িত থাকার ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সব পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে। ভারত সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। ফলে অবশ্যই ভারত সরকারকে আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাস আছে তাদের অ্যাকাউন্টেবল করতে হবে। সরকারের পক্ষ থেকে তাদের ডেকে বলতে হবে যে সেখানে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে অলরেডি তারা একটা নৈতিক অপরাধ করেছে। এখন তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেই আওয়ামী লীগকে তারা সহায়তা করতেছে। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেছেন, আমাদের নেতা নেত্রীদের নিরাপত্তা নিশ্চিত করলে হবে না, নেতাদের নিরাপত্তা দিয়ে জুলাই টিকে থাকবে না। সামগ্রিকভাবে সমাজ থেকে, রাজনীতি থেকে যদি আওয়ামী লীগের প্রশ্নের সুরাহা আমরা করতে না পারি, আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদীদের বিরুদ্ধে আমরা যদি গণপ্রতিরোধ বজায় রাখতে না পারি, তাহলে আসলে আমাদের কোনো নিরাপত্তা নেই। তিনি আরও বলেন, জনগণই আমাদের নিরাপত্তা, আমরা সেই জনগণের কাছে আমাদের নিরাপত্তা নিতে হবে। রাজনৈতিক দায়িত্বটা আমাদের পালন করতে হবে। সরকার অবশ্যই প্রশাসনিকভাবে করবে। প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকেরা আছে, পুলিশের বিভিন্ন জায়গা আছে এবং মিডিয়া থেকে শুরু করে নানান ছদ্মবেশে আওয়ামী লীগ আসছে। সরকারকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এনসিপির আহ্বায়ক বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে 3টি প্রধান ক্ষেত্রে কাজ করা জরুরি। তিনি কোর্টপাড়া এবং বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় থাকা সব ফ্যাসিবাদ বিরোধী দলকে নিজ নিজ মতাদর্শী লোকজনকে একত্রিত করার আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগের বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীরা নানা নামে কিন্তু আওয়ামী লীগ সমাজে কথা বলার চেষ্টা করছে, কাজ করছে। প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি, সরকারকে আরও কঠোর হতে হবে। নির্বাচন কমিশনের ওপর সে আস্থাটা থাকতে হবে যাতে তারা সবাইকে নিরাপত্তা দিতে পারে। অবশ্যই ওসমান হাদিকে যারা হত্যা চেষ্টা জড়িত, আমরা তাদের তো অবিলম্বে আজকের মধ্যে আমরা গ্রেফতার চেয়েছি, এবং শুধু তারাই নয়, বরং এই পরিকল্পনার সঙ্গে যারা জড়িত তাদেরকেও যাতে সরকার কঠোর ব্যবস্থা নেয়। এদিকে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন যুবক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। পুলিশের তথ্য অনুযায়ী ফয়সাল করিম মাসুদের স্থায়ী ঠিকানা বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড কেশবপুর কলেজ সংলগ্ন এলাকায়। তার বাবার নাম হুমায়ুন কবির। তিনি বর্তমানে ঢাকার আদাবরের থানাধীন পিস কালচার হাউজিং সোসাইটিতে বসবাস করেন। ফয়সালের বিরুদ্ধে আদাবর থানায় মামলা রয়েছে। সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি। এর আগে গত মাসে আদাবরে একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনায় তিনি গ্রেফতার হন।
তবে 1 মাসেরও কম সময়ের মধ্যে জামিনে মুক্তি পান। স্থানীয়রা জানান, এখানকার জমিজমা বিক্রি করে বহু আগেই তারা ঢাকায় চলে গেছেন। তার বাবা পড়াশোনা শেষ করার পর থেকে ঢাকায় থাকেন। ফয়সালকে আমরা আগে কখনো দেখিনি। অন্তত 50 বছর আগে এলাকা ছাড়ে পরিবারটি। 10-12 বছর আগে পুরনো বসত ঘরটিও হুমায়ুন কবির বিক্রি দিয়েছে। উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাথায় গুলিবিদ্ধ ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই জুলাই যোদ্ধার চিকিৎসায় বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি এখন হাসপাতালে লাইফ সাপোর্টে। চিকিৎসকরা বলছেন অবস্থা খুবই ক্রিটিক্যাল, মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু দর্শক, রাজনীতিতে মানুষের জীবন যেমনই হোক, নাটকের পর্দা নামার সুযোগ নেই। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে চলছে চরম অস্থিরতা। প্রথমে মিত্রদের মধ্যে চলল চরম ব্লেম গেম, যেন এই সুযোগেই তারা নিজেদের পুরনো ঝগড়া মিটিয়ে নিতে চেয়েছিল। কিন্তু নাটক শেষ হতে না হতেই সেই ঝগড়াটে দলগুলোকেই আবার দেখা গেল শীতল আরামদায়ক যমুনার হলরুমে। কি চলছিল সেখানে? 1 মিনিটের জন্য মনে হয়েছিল এই মিত্ররা বুঝি এবারের নির্বাচন একসঙ্গে করবে না। পর মুহূর্তে প্রধান উপদেষ্টার এক ডাকে সব দ্বন্দ্ব ভুলে, সব রাগ অভিমানকে পেঁয়াজ আলুর খোসার মতো ছুঁড়ে ফেলে তারা আবার ঘোষণা করলো ঐক্যই তাদের শক্তি। অথচ যে সরকার আগে পেঁয়াজ আলুর দাম নিয়ে যতটা চিন্তিত ছিল, এখন তারা হাদির গুলিবিদ্ধ হওয়ার 24 ঘন্টা পরেও কেন হামলাকারীদের ধরতে পারল না? স্বরাষ্ট্র উপদেষ্টা কেন হঠাৎ করে ঘুম ভেঙে ঘোষণা করলেন অপারেশন ডেভিল হ্যান্ড ফেজ 2 আসছে? আর সবচেয়ে বড় কথা, নির্বাচনের প্রার্থী হলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স উন্মুক্ত করে দেওয়ার নজিরবিহীন ঘোষণা এসেছে। এরই মাঝে আবারও বোমা ফাটলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানালেন নির্বাচন নিয়ে তার আশঙ্কাই সত্যি হতে চলেছে। সামনে আরো ভয়াবহ অবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন। এমন অবস্থায় গোটা নির্বাচন নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। খোদ নির্বাচন কমিশন যারা সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন তারাই এখন নিজেদের নিরাপত্তা নিয়ে বিচলিত। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন, 4 নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দিয়ে সিইসি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আইন শৃঙ্খলার চরম অবনতির দায় সরকার কিভাবে অস্বীকার করবে? যমুনায় সংলাপের নতুন দৃশ্যায়নের মাধ্যমে কি ধামা চাপা দেয়া যাবে মাঠের আতঙ্ক? মিত্রদের প্রকাশ্য মল্লযুদ্ধ কতবার শীতল করা যাবে যমুনার আইসি হলরুমে ডেকে? নির্বাচনের বাকি যেখানে 2 মাসেরও কম, তখন কেন এত অনিশ্চয়তা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। 12 ডিসেম্বর দুপুরে বিজয়নগরে নির্বাচনী প্রচারের সময় গুলিবিদ্ধ হন হাদি। প্রথমে ঢাকা মেডিকেলে, তারপর সন্ধ্যায় তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। 13 ডিসেম্বর সন্ধ্যায় হাসপাতাল পরিচালক ডক্টর আরিফ মাহমুদ যা জানিয়েছেন তা খুবই আশঙ্কাজনক। হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং তিনি কৃত্রিম শ্বাস প্রশ্বাসে আছেন। মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা চললেও চিকিৎসকরা কোনো আশার নিশ্চয়তা দিতে পারছেন না, কারণ তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফুসফুসেও আঘাত রয়েছে। ব্যাপারটা দেখুন, নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই রাজধানীর প্রকাশ্য রাস্তায় একজন সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন। সরকার এই 2 দিন আগেও বলেছিল নিরাপত্তার কোনো ঘাটতি নেই, আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত। কিন্তু রাতারাতি দৃশ্যপট বদলে গেল। এই পরিস্থিতিতে সরকার, যারা আইন শৃঙ্খলার চরম অবনতির দায় কোনোভাবেই অস্বীকার করতে পারে না, তারা এই ব্যর্থতা ঢাকতে কি করলো? এর উত্তর হলো আবার সংলাপের নাটক, যেখানে কমেডি আর সিরিয়াসনেস একাকার। হাদি গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হলো ব্লেম গেম ফেস্টিভ্যাল। প্রথমে ধাক্কা সামলাতে পারেনি বিএনপি, হাদির সহকর্মীরা সোজা সাপটা বিএনপিকে দায়ী করেন। এমনকি ঢাকা 8 আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা এবং ডাকসু ভিপি সাদিক কায়েম ফেসবুকে এসে সরাসরি ইঙ্গিত দিলেন বিএনপির দিকে। এর ফল কি হলো? ঢাকা 8 আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস হাসপাতালে হাদিকে দেখতে গিয়ে রীতিমতো তোপের মুখে পড়লেন। কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো আর চুপ করে বসে থাকা লোক নন। তিনি 12 ডিসেম্বর তোপ দাগলেন জামাতের দিকে। পরদিন আরো স্পষ্ট অভিযোগ তুললেন রুহুল কবির রিজভী। তিনি পুলিশের বরাত দিয়ে দাবি করলেন হামলায় জড়িত জামাত শিবির। সঙ্গে সঙ্গে সাদিক কায়েম পাল্টা পোস্ট দিয়ে রিজভীর কাছে প্রকাশ্য ক্ষমা চাইলেন। পরে অবশ্য রিজভীও দুঃখ প্রকাশ করলেন, কিন্তু কাদেরকে ইঙ্গিত করে বলছিলেন তার বলার অপেক্ষা রাখে না। দর্শক, এই দৃশ্য দেখে মনে হচ্ছিল তাদের এই মল্লযুদ্ধ বুঝি সত্যি। কিন্তু না, রাজনীতিতে লোক দেখানো রাগ অভিমানের মেয়াদ খুব বেশিক্ষণ টেকে না। এই যে কিছুক্ষণ আগে বিএনপি আর জামাত চুলোচুলি করছিল, ফেসবুকে একে অপরকে চাঁদাবাজ আর হামলাকারী বলছিল, এটা যে আসলে তাদের লিমিটেড ভার্সন মারামারি ছিল তা প্রমাণ হতে সময় লাগলো না।
প্রধান উপদেষ্টার ডাক পড়লো এবং দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকেই আলোচনা করতেছে, আবার অনেকে অনেক প্রতিবেদনের মাধ্যমে অনেক তথ্য বের করে এনেছে শরীফ ওসমান হাদির বিষয়ে। দর্শক শ্রোতা, এই ওসমান হাদির বিষয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি দর্শক শ্রোতা, আমরা সব কিছু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।